এডুকেশন এমন একটা বিজনেস, সেটা কোনোদিন পোস্টার লাগানোর কথা ছিল না, সেটা কোনোদিন হোর্ডিং লাগানোর কথা ছিল না, টিভিতে বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল না। স্টুডেন্টরা কে কী করছে আমরা মনিটর করতে পারি। তো আজকের ডেটে এটা মনিটর করা কিন্তু খুব কঠিন কাজ না। আমার ডিফারেন্সিয়েটার কী হবে? মানে সবাই তো পড়াচ্ছে, আমি আমাকে ডিফারেন্সিয়েট করবে কীভাবে? একটা বিজনেস বড় হয়ে যাওয়ার আগে অবধি তো গ্রোথটা ওই হয় না যে প্রতি বছর 2x 3x করে গ্রোথ হচ্ছে। কারণ আমার যদি 10,000 সাবস্ক্রাইবার থাকে, সেখান থেকে 20,000-এ যাওয়া যতটা সহজ, ডাবল করা যতটা সহজ, 60,000-এ গেলে সেখান থেকে 1,20,000-এর জার্নিটা অনেক বড় হয়ে যায়। তা যে কোনো বিজনেসের ক্ষেত্রে একটা সার্টেন টাইমের পর গ্রোথ করার জন্য কি কি দিকগুলো দেখা উচিত? দেখুন, সব বিজনেসে আমি বলতে পারবো না, কারণ আমার অভিজ্ঞতা নেই। আমি অ্যানিমেশন আর এডুকেশন এই দুটো করি। তাই এখানে তুমি যেহেতু সাবস্ক্রাইবারের কথা বললে, আমি এডুকেশন অ্যাঙ্গেলে বলছি যে এডুকেশন এমন একটা বিজনেস, সেটা কোনোদিন পোস্টার লাগানোর কথা ছিল না, সেটা কোনোদিন হোর্ডিং লাগানোর কথা ছিল না, টিভিতে বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল না, যেগুলো এখন সবাইকে করতে হয়। আমার কোথাও যেন মনে হয় যে আসল মূল জিনিসটার জোর কমে আসছে বলে এগুলো বাড়াতে হচ্ছে। মানে এডুকেশনের জোর যখন ছিল তখন কিন্তু অনেক স্কুল আজকে বিজ্ঞাপন করে, তাদের করতে হয়নি। একই স্কুল, আমি নাম নিচ্ছি না, তারা আগে কোনোদিন বিজ্ঞাপন করেনি। স্কুলও যে বিজ্ঞাপন করবে এটা আমি তো ছোটবেলায় ভাবতে পারতাম না। মানে অমুক স্কুলে পড়বো এটাই অনেকের স্বপ্ন ছিল, তারা যে বিজ্ঞাপন করে। তার কারণ আমার মনে হয়েছে যে বেশি ব্যবসা ভাবতে গিয়ে ওই আসল কন্টেন্টটা জোর কমে যাচ্ছে। তো সেই জন্য টিউটোপিয়ার ফিলোসফি যদি বলেন, ডেফিনেটলি একটা বড় সেলস টিম আছে, সেই সেলস টিমই আস্তে আস্তে নিয়ে গেছে এই জায়গাটায়। আমরা কি করি, প্রতি 50-60 জন স্টুডেন্ট পিছু একজন করে মেন্টার অ্যাসাইন করি, যারা অ্যাডমিশন নেয় টিউটোপিয়ায়। এই মেন্টারদের কাজ হচ্ছে সারা দিন তাদের কল করা, যে অমুক দিনের ক্লাসটা তুমি করনি কেন। আমরা সব দেখতে পাই, ওর কী কী ভিডিও দেখার কথা ছিল, কোন লাইভ ক্লাসটায় কত দেরি করে ঢুকলো, কখন বেরিয়ে গেল, আগে বেরিয়ে গেল কিনা, এক্সামটা দিল কিনা। যেহেতু টেকনোলজি আছে, আমরা পুরো স্বচ্ছ একটা স্টুডেন্টের অ্যাপের বিচরণ পুরো দেখতে পাই। তো সেই জায়গা থেকে মেন্টার ওকে সবসময় ওগুলোকে কারেক্ট করার চেষ্টা করে, যে তুমি দেরিতে ক্লাসে ঢুকেছো কেন, বা তুমি ওই পরীক্ষাটা দাওনি কেন। এই করে করে আমরা মেন্টাররা কী করে, ওদের গাইড করে, গাইডেন্স দিয়ে একটা রিলেশনশিপ তৈরি করে গার্জিয়ানের সাথেও। এবং গার্জিয়ানও এটা পছন্দ করে, কারণ আমরা তো বিক্রি করে দিয়েছি, তারপরে তো আমাদের খবর না রাখলেও হতো। কিন্তু আমি এটা বিশ্বাস করি না এই কারণে, কারণ যে ছেলেটা 7-এ পড়ছে সে আবার 8-এ উঠবে, সে আবার 9-এ উঠবে। তা আমরা যদি খেয়াল রাখি, গার্জিয়ানও ভাববে একটা আমাদের ভালো হাতে আছে। এবার দেখুন, ঠান্ডা মাথায় ভাবুন, আমি কত সেলসম্যান রাখবো? 100, 200, 300, 1000। কিন্তু 60,000 স্টুডেন্ট, 70,000 স্টুডেন্ট যারা পড়ছে, তারা যেদিন আমাদের সম্পর্কে বলা শুরু করবে, ভালো হয়েছে, আমার পড়ে ভালো রেজাল্ট হয়েছে, তার মানে অতজন সেলসম্যান কিন্তু আমার রয়েছে, লং টার্ম এফেক্ট। তো সেই জন্য আমি আমার সেলসের থেকেও সাপোর্টে বেশি কনসেন্ট্রেট করি, জোর দিই। বা সার্ভিস, যেটা সাপোর্ট বলি আমরা ওই টিমটাকে, যে যারা কন্টিনিউয়াস স্টুডেন্টদের সাপোর্ট করে যাচ্ছে। কারণ এই বয়সী ছেলেমেয়েরা একটু ফাঁকি মারবে, এটা স্বাভাবিক, কিন্তু তাকেও বোঝাতে হবে, করিয়ে নিতে হবে, এই কাজটাও আমরা করি। এতে কী হয়, গার্জিয়ানরা ভীষণভাবে খুশি হয়, এবং স্টুডেন্টরাও আলটিমেটলি যখন রেজাল্ট ভালো হয় তখন খুশি হয়, এবং সেখান থেকে রেফারেল আসতে থাকে। সেই রেফারেল যেদিন এই এডুকেশন বিজনেসে কিন্তু এটাই ওয়ে ছিল স্টুডেন্ট আসার, সেটা আমরা ভুলতে বসেছি। তা আমার মনে হয়েছে যে জীবন তো একটা সার্কেল, মানে শুরু করেছিলাম, এবার আমার শেষের দিকে, মানে আমি তো আবার শেষ করব। তো শুরুটা যেভাবে হয়েছিল, মানে কোচিং সেন্টারটা অজানা কারণে বড় হয়ে গেছিল। আমার মনে হয়েছিল কিছুটা ওই স্টুডেন্টরাই স্টুডেন্ট এনেছিল। তা আমি ওই সেই পুরনো ফর্মুলা দিয়ে টিউটোপিয়া বড় করতে চাই, যে আমি এত ভালো সার্ভিস দেবো, আমার যারা সার্ভিস নিচ্ছে তারাই আমার সেলসম্যান। আপনি এই যে টিমের যে রুটিনটা বললেন, আপনি একটু বলুন। এই বড় টিমটা ডেফিনেটলি আপনি তো সবার সাথে, মানে
আপনারা যতটা, আপনি এবং আপনার ওয়াইফ ম্যাডাম যিনি যতটা ইনভলভ এমপ্লয়ীদের সাথে, সব ক্ষেত্রে মানে সবার সাথে সম্ভব হয়, সবার পক্ষে সম্ভব হয় না, আমরাও হয়তো অতটা নয়, কিন্তু স্টিল আমি বলছি আপনার ক্ষেত্রে তো এটা নিশ্চয়ই সম্ভব না যে সবার সাথে প্রতিদিন মিটিং করা। ডেফিনেটলি ডিপার্টমেন্টে যারা হেড আছে তাদের সাথেই আপনি কথা বলেন, কিন্তু স্টিল আপনি এই যে এত বড় টিমটা আছে, এই টিমটা যে মেনটেন করেন, আপনার অফিসের এই রুটিন বা টিমের রুটিনটা কি, এইটা একটু বলুন, কারণ এটা অনেকের শেখার আছে। দেখুন, এটা একটা প্রসেস ফ্লো বানাতে হয় যে এই কাজটা এইভাবেই হবে। হ্যাঁ, মানে সবাই এসওপি তো থাকেই, হ্যাঁ, কিন্তু সেই এসওপিটা তো আবার সবাই ফলো করতে না, পারে, ওটাকে আবার টেকনোলজি দিয়ে আপনাকে সেফগার্ড করতে হবে, কারণ যে যার মতো ট্যাম্পার করা শুরু করে দেবে। এক হচ্ছে সবাই মিলে ভাবলে হবে না, তুমি একরকম, সবার ক্রিয়েটিভিটি আছে, তুমি একরকম ভাববে, আমি একরকম ভাববো, তা হাজারজন হাজার রকম ভাববে, তাহলে কোম্পানি চলবে না। তাহলে প্রত্যেকটার প্রসেস ফ্লো বানানো হয় এবং টেকনোলজি দিয়ে সেগুলোকে আমরা, যেমন একটু আগে বললাম, স্টুডেন্টরা কে কী করছে আমরা মনিটর করতে পারি। তো আজকের ডেটে এটা মনিটর করা কিন্তু খুব কঠিন কাজ না, যে কে কী করছে। এবার তার পাশাপাশি এই যে হেড যারা আছে তারা রিপোর্টিং বস, তারাও দেখে নেয়। আর দিনের শেষে আপনি যদি পারফরমেন্স ট্র্যাক করতে পারেন, এর থেকে ভালো কিছু হতে পারে না। আপনার রুটিনটা কীরকম থাকে অফিসে এসে? আমি এখন রিসেন্টলি যেটা বেশি নজর দিচ্ছি সেটা হচ্ছে রিপোর্টিং, মানে পারফরমেন্স ট্র্যাক যেগুলো করছি আমি, রিপোর্টগুলো না আগে যারা ইমিডিয়েট বস তাদের উপরে ছেড়ে রাখতাম। রিসেন্টলি আমি কি করছি, প্রত্যেকটা রিপোর্ট দেখে বোঝার চেষ্টা করি যে কোথায় ভুল হচ্ছে, এবং একদম নিচু লেভেল অবধি চলে যাওয়ার চেষ্টা করবি, যে এক্সিকিউটিভ লেভেল অবধি, যে কোথায় অসুবিধা হচ্ছে। আমার মনে হয় ফাঁকি দু রকমের হয়, ইন্টেনশনাল ফাঁকি, আনইনটেনশনাল ফাঁকি। এবং আমার মনে হয় আনইনটেনশনাল ফাঁকি বেশি, মানে ও নিজেও জানে না ও ফাঁকি মারছে। মানে ধরো আমি ফর এক্সাম্পল বলছি, এটা আমাদের সবার সাথে হয়। আমি সকালবেলা যখন গাড়িতে করে যাচ্ছি, আমি ভাবছি যে আজকে অফিসে গিয়ে এটা 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 করবো। অফিসে গেলাম, একটা দুটো কাজ করলাম, তারপরে এ চলে এলো, ও চলে এলো, আমার যে কাজগুলো করার কথা ছিল আমি করলাম না। বেসিক্যালি আমি কিন্তু ফাঁকিই মারলাম, কারণ আমার যেটা করার কথা ছিল আমি করিনি, কিন্তু আমি বসেছিলাম না, আনইনটেনশনাল ফাঁকি। তা ম্যাক্সিমাম এক্সিকিউটিভ বা স্টাফ বা ম্যানেজারের ক্ষেত্রেও কি হয়, ওর যেটা করার কথা সেটা যদি ওর চোখের সামনে রাখা যায়, আজকে এটা টাস্ক, এই টাস্কটা তুমি কমপ্লিট করে তারপরে তুমি বাড়ি যাও, তাহলে ওই মার্কশিটটা যদি প্রত্যেক দিন ওর চোখের সামনে রাখা যায় না, তাহলে ওরও কিন্তু বুঝতে সুবিধা হবে আমি ফাঁকি মেরে ফেলছি না তো। কারণ আনইনটেনশনাল ফাঁকি মারছে, ধরে নিন কারোর সাথে 5 মিনিটে কথা শেষ হয়ে যায়, সেটা হয়তো আধ ঘন্টা ধরে বলছে, 25 মিনিট তো ফাঁকিই হলো, কিন্তু সেটাও বুঝতে পারছে না, রিয়েলাইজ করতে পারছে না ফ্লোতে আছে বলে। সেই জিনিসটা যদি ক্রিস্টাল ক্লিয়ার কারোর সামনে রাখা যায়, আর সেটা একমাত্র টেকনোলজির মাধ্যমেই পসিবল, তো আমি সেইটার ওপরেই এখন বেশি কাজ করছি। আর আমার লাস্ট প্রশ্ন, মানে আপনার থেকে তো অনেকক্ষণ আপনাকে আটকে রেখেছি, সেটা হচ্ছে যে আপনাদের এই যে কোনো বিজনেসের একটা ব্যাপার থাকে যে সেই বিজনেস তার নিজের লিমিটকে ক্রস করতে চায়। তো এই যে ধরুন স্কুল লাইফের যে পড়াশোনার যে এডুকেশনের যে লিমিট আছে, সেইটাকে ছাড়িয়ে বিয়ন্ডে কি আপনারা কিছু ভাবছেন? দেখুন, আমি না যখন শুরু করেছিলাম টিউটোপিয়া, তখন সবার আগে যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েটার কি হবে, মানে সবাই তো পড়াচ্ছে, আমি আমাকে ডিফারেন্সিয়েট করবে কীভাবে। তা তখন আমি স্কুল অ্যান্ড কেরিয়ার গাইড বলে একটা কোর্স লঞ্চ করি। মানে আমার বক্তব্য, আমি দেখেছি যে প্রচুর ভালো ভালো ছেলে পড়াশোনায় স্কলার ছিল, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে সেরকম কিছু করে উঠতে পারেনি। আমার মনে হয়েছে ওরা না কেরিয়ারের প্রস্তুতি একটু দেরিতে নিয়েছে। তো এই স্কুল অ্যান্ড কেরিয়ার গাইডে আমরা যেটা করছি সেটা হচ্ছে ক্লাস 7 থেকে আমরা স্কুলের পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ারের প্রস্তুতিও শুরু করে দিচ্ছি। কীরকম? ধরুন যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করবে ভাবছে, পরবর্তীকালে হয়তো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চায়, তাদের ছোটোবেলা থেকে আমরা বলছি ফাউন্ডেশন ফর জেই নিট শুরু করে দাও। মানে জেই নিটের যে লেভেল, সেই লেভেলটাকে কিন্তু একটু আগে থেকেই শুরু করে দেওয়া যেতে পারে, কারণ সাবজেক্ট তো ওই 4টেই, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এটা কি হয়, 7-এ সাথে 9-এর সিলেবাসের মিল আছে, তো 9-এর কিছুটা 7-এ 40% আমরা কভার করে দিই।
আবার 9-এর সাথে 11-এর মিল আছে, 9-এ 11-এর কিছুটা কভার করে দিই, 10-এর সাথে 12-এর মিল আছে, 10-এ 12-এর কিছুটা কভার করে দিই। এতে কি হয়, 11-12-এ গিয়ে না ওদের সময় বেঁচে যায় এবং অথই সমুদ্রে পড়ে না। কারণ আপনি নিশ্চয়ই একমত হবেন 10 আর 11-এর মধ্যে একটা বিস্তর ফারাক। তো সেই ফারাকটা তাদের কিন্তু তারা রিয়েলাইজ করে না এবং ওই সময়টায় ওরা যেই নিটের জন্য অ্যাডভান্স প্রিপারেশন নিতে পারে। বা সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, বাকিরা তাহলে কি করবে? বাকিদের জন্য আমরা বলছি যে সরকারি চাকরির প্রস্তুতি নিতে, মানে ইউপিএসসি, WBCS হতে পারে, অথবা SSC, ব্যাংকিংয়ের যে পরীক্ষা হয় সেগুলোর প্রিপারেশন ছোটোবেলা থেকেই নেওয়া যেতে পারে। কারণ ওই একই সাবজেক্ট ঘুরিয়ে ফিরিয়ে ম্যাথস, ইংলিশ, রিজনিং বা জেনারেল নলেজের মধ্যেও যেগুলো আছে, মোরাললেস ওই বিজ্ঞান আছে, ওই ইতিহাস আছে, সবই এক। এছাড়াও বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা একটু পিছিয়ে পড়ে একটা কারণে, আমি আজও ইংরেজিতে ভালো করে কথা বলতে পারি না, এটা আমার একটা আক্ষেপের জায়গা এবং এটা অসুবিধার জায়গা। কারণ আমাকে মিটিং করতে মুম্বাইতে যেতে হয়, আমাকে বিদেশে যেতে হয়, আমার বেশ অসুবিধা হয়। এই অসুবিধা যাতে আগামী দিনে ছেলেমেয়েরা ফেস না করে তার জন্য আমরা বিশেষ করে বাংলা মিডিয়ামের ছেলেমেয়েদের জন্য স্পোকেন ইংলিশের কোর্স ওই কারিকুলামের মধ্যেই রেখেছি, স্কুল অ্যান্ড কেরিয়ার গাইডের। এখন এমন একটা সময় আসছে যে যাই করুক না কেন, এআই না জানলে কিছুতেই টিকে থাকতে পারবে না। আমরা ওই কোর্সের মধ্যে এআই এর ইন্ট্রোডাক্টরি যে কোর্স সেইগুলোও ইনক্লুড করছি। অর্থাৎ মানে স্কুল, মানে পার্টিকুলার সো কল্ড স্কুলের সিলেবাসের বাইরেও যেগুলো প্র্যাকটিক্যালি জীবনে দরকার লাগবে এখন থেকে প্রিপেয়ার করলে। কারণ কি বলতো, ওদের না এই যে ব্যাপারটা, এই যে ধরুন ব্যাপারটা, ধরুন এআই কোর্সের ব্যাপারটা বা যেটা বলছেন, সেইটা তো সাধারণ মানে ছাত্রছাত্রীর বাইরেও যে কোনো আমার বয়সীও কেউ যদি চায় তারও তো প্রয়োজন, তো সেটা কি সে করতে পারবে? কিন্তু তার একটা লেভেল আছে। যেমন ধরুন আমরা স্কুল লেভেলে যে এটা করাচ্ছি, এবার 12-এর পর কি আমাদের কাছে কোনো ছেলে মেয়ে পড়াশোনা করতে পারবে? হ্যাঁ, করতে পারবে। আমরা টিউটোপিয়া প্রো বলে একটা ব্র্যান্ড লঞ্চ করছি। তো ওখানে সব ক্যারিয়ার কোর্স হবে। যেমন ধরুন যারা বিটেক নিয়ে পড়াশোনা করছে তাদের যদি অ্যালাইন্ড কোর্স হচ্ছে ডেটা সায়েন্স, AIML। যারা BBA MBA করছে তাদের জন্য অ্যালাইন্ড কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং, বিজনেস অ্যানালিটিক্স, এই ধরনের কোর্স। আবার অ্যানিমেশন, গ্রাফিক্স বা VFX এর মতো কোর্স, গেম ডেভেলপমেন্ট, গেম ডিজাইনিং, এই ধরনের কোর্সও থাকছে। তো প্রত্যেকের জন্য যার যেটা পছন্দ, যে যেদিকে যেতে চায় সে অনুযায়ী সার্টিফিকেট কোর্স। তার কারণ কলেজে যে পড়াশোনাটা হয় না আর ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্ট, তার মধ্যে একটা বিস্তর গ্যাপ থেকে যায়। এই আবার প্রথমেই আমি বলেছিলাম বিজনেস মানে নিড গ্যাপ। তাহলে এই নিড গ্যাপটা পূরণ করতে গেলেও কিন্তু কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। সেই জন্য কিন্তু স্কিল ডেভেলপমেন্ট এত কোর্স চলে। তা আমরাও টিউটোপিয়া প্রোতে এই ধরনের কোর্স নিয়ে আসছি এবং আগামী দিনে ইচ্ছা আছে আমরা BCA, MCA, BBA, MBA এই ধরনের কোর্সও কোনো ইউনিভার্সিটির সাথে যৌথ উদ্যোগে করব। দেখা যাক। ডেফিনেটলি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইল। প্রথম শুভেচ্ছা রইল আপনার ফিউচারের জন্য, দ্বিতীয়টা শুভেচ্ছা এবং ধন্যবাদ রইল যে বাঙালির সামনে অন্তত এইরকম বেশ কিছু জনের মধ্যে এরকম একজন ফিগার হয়ে উঠে আসার জন্য, যে একটা জিরো থেকে শুরু করেও একটা ইন্ডাস্ট্রি বা একটা এন্টারপ্রেনিয়রশিপ সত্যি খাড়া করা যায়। কারণ আমরা এন্টারপ্রেনিয়র ভাবলেই ভাবতাম যে সেটা শুধু ব্যাঙ্গালোরে হচ্ছে বা বাইরে বিভিন্ন জায়গায় রয়েছে। আপনারা উদাহরণ যে না, কোনো এক্সকিউজ না দিয়ে নিজের জায়গাতে সেটা করা যায়।